একটা গ্রামে আকাশ নামের একটা ছেলের সুন্দরী নামের একটা ফুটফুটে সুন্দর বউ ছিল। সুন্দরীর সবচেয়ে সৌন্দর্যময় জিনিস ছিল ওর মাথার ঘন সোনালী চুল। এই চুল একবার যে দেখতো সেই সোনালীর প্রেমে হাবুডুবু খেত। গ্রামের যত পুরুষ ছিল সবাই সোনালীর রূপে বিভোর হয়ে থাকতো। আর আকাশ তার এত সুন্দরী বউ নিয়ে সবার কাছে অহংকার করে বেড়াতো। সারাদিন বউকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো, যেন গ্রামের মানুষজন তার বউকে দেখে আর মনে মনে আফসোস করে। এভাবেই দিন যাচ্ছিল। একদিন সকাল সকাল আকাশ সুন্দরীকে সাজিয়ে গুছিয়ে তার সাথে নিয়ে বাইরে বের হয়। এমন সময় জমিদার ও তার লোকবল সেখানে দাঁড়িয়ে সুন্দরীকে দেখে মনে মনে আফসোস করতে থাকে। জমিদার নিজেও বলতে থাকে, এই বেটা আকাশ কত সুন্দর একটা বউ পেয়েছে। আহ, এই মেয়ের চুল এত সুন্দর, সারা দিন শুধু চুলের দিকেই তাকিয়ে দিন পার করে দেওয়া যাবে। আমি গ্রামের জমিদার, কিন্তু তারপরও আমার বউটা একটুও সুন্দর না। আর এই আকাশের কপাল দেখো। এই আকাশে মেয়েকে বিয়ে করে এনেছে কোথা থেকে রে? আগে জমিদার সাহেব, আকাশের বউ তো এই গায়ের নয়, সে তো শহর থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তারপর মেয়ের নাম সুন্দরী। সুন্দরী নাম তো হবেই, যেমন সুন্দরী তার নাম তো সুন্দরী হওয়াটাই স্বাভাবিক। আর কি করার। আকাশ এসব কিছু শুনতে পায় আর মনে মনে ভীষণ খুশি হয় যে ওর ঘরে সুন্দরীর মতো এত পরমা সুন্দরী একটা বউ আছে। আকাশ সুন্দরীকে সব সময় মাথায় করে রাখতো। ও কোনো কিছু চাওয়ার আগেই ওকে এনে দিত। খাবার থেকে শুরু করে সাজের জিনিসপত্র, গয়না, কোনো কিছুরই কমতি ছিল না সুন্দরীর। স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছিল ও। একদিন রাতের বেলা সুন্দরী তাড়াতাড়ি যখন সবাই ঘুমিয়ে পড়েছে ওর কাছে যায় আর ওর মাথার চুলগুলো খুলে বলতে শুরু করে, আশেপাশে এখন কেউ নেই, তাড়াতাড়ি চুলগুলো ধুয়ে ফেলি। দিনের বেলা তো এই চুল খুলতেই পারি না, কারণ চুল খুললে আবার শুকাবো কখন। আমার স্বামী আমার এই মাথার চুলের জন্য আমাকে এত পছন্দ করেন, কিন্তু সে যদি জানতে পারে আমার এই চুল নকল, সে তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না। না না, আমার এই গোপন রহস্য আমি তাকে কিছুতেই জানতে দিতে পারবো না, নয়তো আমার সুখের সংসার আর সুখের হবে না। এই ভেবে সুন্দরী ওর মাথার চুলগুলোকে কুয়োর পানিতে ধুয়ে আবারও শুকিয়ে নেয়। এভাবে রোজ রোজ সবাই ঘুমিয়ে পড়লে সুন্দরী কুয়োর জলে ওর মাথার চুল ধুয়ে শুকিয়ে নিয়ে আসতো। একদিন সুন্দরী ঘরে ওর মাথার চুল ধুয়ে শুকাচ্ছিল। আকাশ সেদিন অনেক দূরে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা নয়। কিন্তু কি যেন মনে করে আকাশ বাড়ি ফিরছিল। রাস্তায় ও একটা ফুলের দোকান দেখতে পায়। আরে এই ফুলগুলো তো সুন্দর, আমি আমার বউয়ের চুলের জন্য গাজরা কিনে নিয়ে যাই। আমার সুন্দরীর মাথার চুলগুলো যা সুন্দর, এই গাজরাগুলো ওর মাথায় লাগালে ওকে ভালো মানাবে। যেই ভাবা সেই কাজ। আকাশ গাজরা কিনে বাড়িতে চলে আসে আর সুন্দরীকে ডাকতে শুরু করে, সুন্দরী, এই সুন্দরী, দেখো তোমার জন্য ফুলের গাজরা নিয়ে এসেছি। এ কি, আকাশ তো চলে এসেছে, আমার চুলগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে হবে। অল্পের জন্য সুন্দরী বেঁচে যায়। আকাশ ঘরে ঢোকার আগেই সুন্দরী ওর নকল চুলগুলো মাথায় লাগিয়ে নিয়েছিল। সেদিনের মতো সুন্দরী বেঁচে গেলেও একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সুন্দরী ঘর থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে যেতে থাকে। এদিকে রোজই আকাশ বুঝতে পারত সুন্দরী ঘর থেকে বেরিয়ে কোথাও যায়। আকাশের মনে সন্দেহ হওয়ায় আকাশ সুন্দরীর পিছু নেয় আর দেখে ওর বউ লুকিয়ে লুকিয়ে কুয়োর জলে তার নকল চুলগুলো ধুয়ে নিচ্ছে, আবার সেগুলো শুকিয়ে মাথায় পড়ছে। আকাশ তখন সুন্দরীকে কিছু না বলে ঘরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, এতদিন আমি এই মহিলাকে এত সুন্দর ভাবতাম, এর তো মাথায় কোনো চুলই নেই, কত বড় ধোঁকাবাজ। আর আমি কিনা এর সৌন্দর্য নিয়ে গর্ব করতাম। ছি ছি, গ্রামের মানুষজন যদি জানতে পারে আমার বউয়ের মাথায় চুলই নেই, তাহলে তো আমার মান সম্মান সব জলাঞ্জলি যাবে, আমার জীবনটাই বৃথা হয়ে গেল। তখন সুন্দরী আকাশকে ডাকতে থাকে, কি গো, তুমি এত কি ভাবছো, কি হয়েছে? আমার সঙ্গে কথা বলবে না, মিথ্যাবাদী মহিলা, তোমার মাথায় তো একটাও চুল নেই, টাকলি মহিলা কোথাকার। আবার সুন্দরী সেজে আমার সঙ্গে থাকছো? চলে যাও আমার বাড়ি থেকে, চলে যাও। আমাকে এভাবে বলো না, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেয়েছি। আমার মাথায় চুল নেই জানতে পারলে তুমি যদি আমাকে ছেড়ে দাও। আমার মাথার এই চুলগুলো নকল, কিন্তু
তুমি আমার এই চুল দেখে আমার প্রেমে পড়ে যাও, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওগো, মাথার চুল নকল হলে কি হবে? আমি তো তোমারই সুন্দর স্ত্রী, তুমি তো আমাকে অনেক ভালোবাসো। আমি তোকে আর একটুও ভালোবাসি না। ছলনাময়ী নারী, এই বাড়ি থেকে বের হয়ে যা। কুৎসিত কোথাকার, মাথায় একটা চুলও নেই, আবার সুন্দরী সেজে বসেছিলি। সুন্দরী মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তখনই দেখে সেখানে একজন বৃদ্ধা তন্ত্র মন্ত্র জপ করছে। ওম নমঃ শিবায় ভিক্ষো নমঃ, ওম নমঃ শিবায় ভিক্ষো নমঃ। আরে, এই জঙ্গলে বৃদ্ধা কি তপস্যা করছেন? আমি কি ওনার কাছে এগিয়ে যাব? এই মেয়ে, এদিকে আয়। জানি তোর মাথায় চুল নেই বলে তোর স্বামী তোকে অবজ্ঞা করে। এই নিয়ে যা, এটা হলো জাদুর পবিত্র মাটি। এই মাটি তোর মাথায় লাগিয়ে নে। তখন সুন্দরী ওর টাকলা মাথায় সেই মাটি লাগিয়ে নেয়। সঙ্গে সঙ্গে ওর মাথা ভর্তি ঘন সুন্দর সোনার চুলে ভরে ওঠে। এটা দেখে সুন্দরী খুশি মনে বাড়ি ফিরে যায়। আকাশ সুন্দরীকে ফিরে আসতে দেখে অবাক হয়ে যায়। আরো খেয়াল করে সুন্দরীর মাথা ভর্তি সোনালী চুল। এটা কি আবার নতুন চুল লাগিয়েছো নাকি? এবার কি সোনালী কালারের চুল নিয়ে এসেছো? হ্যাঁ, মিথ্যাবাদী মহিলা। ওগো, এগুলো নকল চুল নয়, এগুলো আসল চুল। তপস্বী মা আমাকে এই চুলগুলো বর হিসেবে দিয়েছেন। উনি আমাকে পবিত্র মাটি মাথায় লাগাতে দিয়েছেন। এ কি সত্যি সত্যি তো এই চুলগুলো নকল চুল নয়? ঠিক আছে, আমাকেও নিয়ে চলো সেই মাটির কাছে, আমিও যাব। কিন্তু তোমার মাথায় তো সুন্দর চুল আছে, তুমি কেন সেই মাটি মাথায় লাগাবে? তুমি বুঝতে পারছো না বোকা মহিলা। তোমার মাথায় সোনার চুল, আমার মাথায় কি কালো চুল থাকবে নাকি? আমিও সোনার চুল মাথায় লাগাবো, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। সুন্দরী অনেক মানা করা সত্ত্বেও আকাশ ওর কোনো কথা শোনে না। সুন্দরীর থেকে ঠিকানা নিয়ে সেই মাটির কাছে চলে যায় আর মাথায় সেই মাটি লাগাতে শুরু করে। কিন্তু এ কি, সেই মাটি মাথায় লাগানো মাত্রই আকাশের মাথার যা চুল ছিল সেগুলোও পড়ে যায়। আকাশ টাকলা হয়ে যায়। আমি তোমাকে অনেকবার না করেছি, তুমি এমনটা করো না, কিন্তু তোমার লোভের কারণে তোমার মাথার সব চুল পড়ে গেল। যখন আকাশ সুন্দরীকে নিয়ে গ্রামের দিকে ফিরছিল, গ্রামের সবাই আকাশের টাকলা মাথা দেখে হাসাহাসি শুরু করে। দেখ দেখ, এই টাকলা কত সুন্দর বউ পেয়েছে, এর মাথায় তো একটাও চুল নেই, আর এর সুন্দরী বউয়ের মাথা ভর্তি সোনার চুল। এমন লোকের সঙ্গে সুন্দরীর মতো এত সুন্দরী মেয়ে কেন আছে? আপনারা চুপ করুন, সে যেমনই হোক সে আমার স্বামী। তার মাথায় চুল থাকুক বা না থাকুক, আমি তাকে ভালোবাসি। আকাশ সুন্দরীর এমন কথা শুনে ওর ভুল বুঝতে পারে। এরপর থেকে আকাশ সুন্দরীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। একটা গ্রামে কলি আর তার মেয়ে কবিতা বাস করত। কলি ছিল খুবই সাধারণ একটা মহিলা। সে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেত তাতেই তার মেয়ের পড়ালেখার খরচ আর তাদের খাওয়া দাওয়ার খরচ চালিয়ে নিত। কখনো জমিদার বাড়িতে কাজ করত, কিংবা কখনো গ্রামের অন্যান্য ধনী পরিবারে কাজ করত। এভাবেই তাদের দিন যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে গ্রামের কাজ একদম কমে যায়। জমিদার মশাইও তার বাড়ি থেকে কাজের লোক সব তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে কলি সেলাই মেশিনের কাজ শুরু করে। সে রেডিমেড ফ্রক বিক্রি করতে শুরু করে। বাসায় কাপড় কিনে এনে সেই কাপড় দিয়ে ফ্রক বানায়, আর তারপর সেগুলো বাজারে কিংবা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করে। এতেও বেশ কিছু টাকা আয় হচ্ছিল। কবিতা, মারে, যে ফ্রকগুলো বানিয়েছি সেই সবগুলো ফ্রকেরই তো হাতা বড়। গরমে কেউ বড় হাতার ফ্রক কিনতে চাইছে না। ফ্রকগুলোর হাতা ছোট করতে হবে, কিন্তু এটাও তো অনেক কাজ। আবার হাতা ছোট করলে ফ্রকের দাম তো কম দিতে চায় মানুষ। কি করি বলতো মা? মা, কিছু একটা তো করতে হবে। গ্রামে যেই গরম, কোথাও তো এক ফোঁটা পানিও নেই। সকাল থেকে আমার বড্ড তেষ্টা পেয়েছে। শুনলাম গ্রামের জমিদার সাহেব নাকি আমাদের ওই বটতলার নিচে পানি বিক্রি করছে। মা, এক বোতল পানি নিয়ে আসো না। কুয়োতে যে একটুও পানি নেই। এত গরমের কারণে সব পানি শুকিয়ে গেছে যে। হ্যাঁ রে মা, আমার তো মনেই ছিল না। এই ফ্রক বেচার চিন্তায় আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি জমিদার মশাইয়ের কাছ থেকে তাহলে তোর জন্য এক বোতল পানি নিয়ে আসি। তারপর কলি জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার সাহেব, আপনি পানি বিক্রি করছেন, এটা খুবই ভালো কাজ। গরমে তো কোথাও এক ফোঁটা পানি নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে গ্রামে কোথাও পানি নেই
সেখানে আপনি পানি কোথা থেকে পাচ্ছেন? এই কলি, তুই এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে আমার বাড়িতে তুই এক সময় চাকরি করতি? মাস শেষে বেতন পেতি আর সেই টাকায় তোর সংসার চলতো। ভুলে যাস না, গ্রামবাসীর উপকারের জন্য আমি অনেক কষ্ট করে পানি জোগাড় করে পানি এখন বিক্রি করছি, তাও নামমাত্র দামে। পাশের গ্রামে আরো বেশি দামে পানি বিক্রি হয়। যদি নেওয়ার হয় নে, না হলে এখান থেকে যা। তোর ওসব আজে বাজে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। ওই দেখ, আরো কাস্টমার আসছে, এখানে ভিড় করিস না। আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব, দিন আমাকে 1 বোতল পানি দিন। তা 1 বোতল পানি কত টাকা? 100 টাকা। দে, 100 টাকা আছে? হ্যাঁ জমিদার সাহেব আছে। এই নিন 100 টাকা, আর আমাকে 1 বোতল পানি দিন। তারপর কলি পানির বোতল নিয়ে বাসায় এলো, আর তারপর তার মেয়েকে পানি খেতে দিল। আচ্ছা মা, জমিদার সাহেব বিষয়টা কেমন একটা গোপন রাখছেন না? যেখানে গ্রামের কোথাও পানি নেই, সেখানে উনি কষ্ট করেই হোক আর যেমন করেই হোক পানি বা কোথা থেকে জোগাড় করছে। এটা কিন্তু আমার কাছে বেশ রহস্য মনে হচ্ছে। উনি আবার কারো কোনো ক্ষতি করছেন না তো? জমিদার মশাইয়ের নামে তো সবসময় বদনাম শুনি, উনি সবসময় কাউকে না কাউকে ঠকান। আহারে, বড় মানুষদের সম্পর্কে এসব কথা বলতে নেই। তুই পানি খেয়েছিস, এখন যা পড়তে বস। কিন্তু প্রশ্নটা কলির মাথায় থেকেই যায়, তাই কলি জমিদারের উপর লক্ষ্য রাখতে থাকে। এ কি, জমিদার সাহেব এই বিকেল বেলা কোথায় যাচ্ছেন? আমি একটু ওনার পেছন পেছন যাই, গিয়ে দেখি উনি আসলে কোথায় যাচ্ছেন। কলি জমিদারের পিছু নিল আর দেখলো জমিদার একটা গুহায় ঢুকে পড়লো আর বলতে লাগলো, হা হা, এই বরফের গুহার কারণে এখন আমি টাকায় টাকায় অনেক ধনী হয়ে যাচ্ছি। আজকেই তো আমি 50,000 টাকার শুধু পানি বিক্রি করেছি। যতদিন এই গুহার মধ্যে সন্ন্যাসীর দেওয়া এই গরুটা থাকছে, ততদিন আমি আরামসে পানি বিক্রি করতে পারবো। এই বরফের গুহার বরফ গলিয়ে যত ইচ্ছা তত পানি নিতে পারবো। শোন গরু, তোর এখান থেকে মুক্তি নেই। সন্ন্যাসী বাবা ফিরে এলে না হয় তার কাছে তোকে তুলে দেব, ততদিন তোকে এখানেই থাকতে হবে। হা হা হা। কি, একটা অবলা প্রাণীকে এভাবে জমিদার মশাই পানির জন্য বরফের গুহায় আটকে রেখেছেন? আসল কাহিনীটা কি আমার জানতেই হবে। এই জমিদার আবারও কোনো একটা অন্যায় করছেন। না না, এটা হতে দেওয়া যায় না। তারপর কলি সেই গুহার সামনে এসে জমিদার মশাইকে ডাকতে শুরু করে। জমিদার মশাই, আপনি বেরিয়ে আসুন, আপনার গোপন রহস্য আমি জেনে গেছি, বেরিয়ে আসুন বলছি। এ কি কলি, তুই এখানে চলে এসেছিস? শোন, তুই কিছু শুনতে পেলেও মুখটা বন্ধ রাখ। দরকার হয় আমি তোকে 10-12 হাজার টাকা দিয়ে দিচ্ছি, যা এখান থেকে। 10-12 হাজার টাকা দিয়ে আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমি এখান থেকে গিয়ে গ্রামবাসীকে সব সত্যি জানিয়ে দেব যে আপনি এখানে একটা অবলা প্রাণীকে বরফের গুহায় আটকে রেখেছেন, আর এখানে একটা বরফের গুহাও আছে, এখান থেকে পানি নিয়ে আপনি পানি বিক্রি করেন। আহা, আমার কথাটা আগে শোন, আমি তোকে সব ঘটনা খুলে বলি। একবার আমি আর আমার স্ত্রী এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার এক সন্ন্যাসী বাবার সঙ্গে দেখা হয়। উনি আমার কাছে পানি চান, আমি ওনাকে পানি দেই। উনি তখন আমাকে আশীর্বাদ হিসেবে বলেন যে উনি আমাকে একটা গুহার মধ্যে আশীর্বাদ দিয়ে জাদুর একটা বরফের গুহা বানিয়ে দেবেন। এখন আমি হয় গ্রামবাসীকে জানাবো যে এখানে একটা বরফের গুহা আছে, নয়তো ওই সন্ন্যাসী বাবার সাথে থাকা এই গরুটাকে গুহায় আটকে রাখতে হবে, নয়তো এই বরফের গুহায় বরফ থাকবে না। এখন তুই আমাকে বল, আমি গ্রামবাসীকে জানালে আমার লাভ কোথায়? এর চেয়ে আমি সন্ন্যাসী বাবার গরুটাকে রেখে দিয়েছি আর গরুটাকে গুহার মধ্যে আটকে রেখেছি। এখন যদি এই গরুটাকে গুহা থেকে বের করি, তাহলে আবার সব বরফের গুহার বরফ হাওয়া হয়ে যাবে, আবার লস হয়ে যাবে না? আপনি নির্লজ্জের মতো এসব কি বলছেন? নিজের লাভের জন্য আপনি একটা গরুকে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনি একটা নিষ্ঠুর নির্দয় মানুষ। কোনো মানুষ কিভাবে একটা পশুকে এত কষ্ট দিতে পারে? আহারে, গরুটা বোধহয় মারাই যাবে। কলি দ্রুত সেই গুহা থেকে গরুটাকে বের করে রোদে এনে রাখে। গরুটা একটু যেন স্বস্তি পায়। রোদের আলোতে গরুর শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে সন্ন্যাসী বাবা প্রকট হয় আর বলতে থাকে, কলি, তুই অনেক ভালো মেয়ে, তুই আমার গরুটার প্রাণ বাঁচিয়েছিস। আমি তো এই শয়তান রাক্ষস এই জমিদারকে পরীক্ষা করছিলাম, কিন্তু এ কোনো কিছুর যোগ্য নয়। এ আমার গরুটাকে নিজের লোভের কারণে প্রাণেই মেরে ফেলছিল।
আমি জানি তুই একটা সাধারণ জীবন যাপন করিস। আমি তোকে আশীর্বাদ করছি। তোর বাসায় যে ফ্রকগুলো তুই বানিয়ে রেখেছিস সেই ফ্রকগুলো সব জাদুর বরফের ফ্রক হয়ে যাবে। আর সেই বরফের ফ্রক থেকে যত ইচ্ছা তত পানি বের করতে পারবি। আর এই শয়তান জমিদার এখন শাস্তি পাবে। যতদিন না পর্যন্ত গ্রামের সবাই পানি পাচ্ছে ততদিন পর্যন্ত এই জমিদার বরফ হয়ে থাকবে। এতটুকু বলা মাত্রই জমিদার বরফে পরিণত হয়ে গেল। আর এদিকে কলি বাসায় এসে দেখলো তার সবগুলো ফ্রক বরফের ফ্রক হয়ে গেছে। সে তখন গ্রামের সবাইকে তার জাদুর বরফের ফ্রক থেকে খুবই অল্প মূল্যে পানি বিক্রি করতে লাগলো, যাতে সবাই সেখান থেকে পানি কিনে খেতে পারে। আর বরফের মতো ঠান্ডা পানি খেয়ে গ্রামের সবাই অনেক খুশি ছিল। কিছুদিন পর তাপমাত্রা কমে এলো। গ্রামের মানুষজনও আগের মতো পানি আর ঠান্ডা বাতাস পেতে শুরু করলো। তখন জমিদারও তার আগের রূপে ফিরে এলো আর এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। একটা গ্রাম ছিল। সেই গ্রামে রুমি, সুমি ও টুম্পা নামের 3 বোন বাস করত। ওরা ওদের মায়ের সঙ্গে বাস করত। ওদের মা ছিল একজন দর্জি। তিনি সেলাইয়ের কাজ করে তার 3 মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। কারণ তার স্বামী একটা মাতাল লোক ছিল। সে শুধু বাড়িতে এসে ওদের মাকে মারধর করত আর তারপর জোর করে তার জমানো টাকাগুলো নিয়ে যেত। এভাবে দিন যাচ্ছিল। সুমি, রুমি ও টুম্পার মায়ের নাম ছিল সুষমা। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। সুষমা কঠোর পরিশ্রম করতেন দিনরাত। তার স্বপ্ন ছিল তার 3 মেয়ে পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে। এভাবেই দিন যাচ্ছিল। ওরা 3 বোন সকাল সকাল রেডি হয়ে ওদের স্কুলে চলে যায়। তখনই ওদের ছেঁড়া ফাটা পুরনো জামা দেখে ওদের ক্লাসের বন্ধু বান্ধবরা হাসাহাসি শুরু করে দেয়। তাদের মধ্যেই পিঙ্কি নামের একটা মেয়ে এসে হাসতে হাসতে বলে, দেখো দেখো, আমাদের ক্লাসের সবচেয়ে গরিব 3 মেয়ে হাজির হয়ে গেছে। এদের কি লজ্জাও নেই? এমন ছেঁড়া ফাটা পুরনো পোশাক পরে স্কুলে আসি। আমার যদি স্কুল ড্রেস এমন পুরনো আর ছেঁড়া হতো, আমি তো কখনো স্কুলেই আসতাম না। কিন্তু এদের তো একটুও লজ্জা নেই, কেমন পুরনো পোশাক পরে স্কুলে চলে আসে। আরে, পুরনো পোশাক পরবে না তো কি করবে? ওদের বাবা তো একটা মাতাল। সারা রাত মদ খেয়ে আমাদের পুরো মহল্লা জুড়ে চিৎকার করে বেড়ায়। ওনার জন্য তো রাস্তায় মানুষজন বেরোতেও ভয় পায়। আর ওদের মা সামান্য একজন দর্জি। সে কি আর পারবে ওদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে? আমি এটাই বুঝি না, আমাদের মতো ধনী পরিবারের মেয়েরা যখন এই স্কুলে পড়ে, সেখানে ওদের মতো গরিব মেয়েদের কেন পড়তে দিয়েছে? আর জানিস না তুই পিঙ্কি, ওরা যে এত ভালো নাম্বার পায়, তাই তো ওরা স্কলারশিপ পায়, তাই তো স্কুলে ভর্তি হতে পেরেছে। জানি না ওরা কিভাবে এত ভালো নাম্বার পায়। এভাবে ওরা একে অন্যের সঙ্গে কথা বলছিল আর ওদের ছেঁড়া পুরনো কাপড় নিয়ে হাসাহাসি করছিল। এভাবেই দিন যাচ্ছিল। ওরা এভাবে ওদের বন্ধুদের এমন কথা শুনে খুবই কষ্ট পেত। তবুও ওরা মন খারাপ করে বাড়িতে চলে আসতো, কাউকে কিছু বলতো না। মা, এবার কি আমাদের স্কুল ড্রেসটা চেঞ্জ করে দেওয়া যায়? গত 3 বছর ধরে আমরা একই স্কুলের পোশাক পরছি। আমাদের ক্লাসমেটরা সবাই আমাদের এটা নিয়ে হাসাহাসি করে। আমার খুব খারাপ লাগে যখন আমাদের 3 বোনকেই ওরা এভাবে ছোট করে। এবার একটু দয়া করে আমাদের 3টা স্কুল ড্রেস বানিয়ে দিও মা। আমাদের বাড়তি কোনো কাপড় চোপড়ের দরকার নেই, শুধু নতুন 3টা স্কুল ড্রেসের দরকার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তো জানি তোদের কত কষ্ট হয়, কিন্তু আমি বা কি করব? কিছু টাকা জমাই তোদের স্কুল ড্রেসের জন্য, কিন্তু সেটা আবার তোদের বাবা এসে আমাকে মারধর করে নিয়ে চলে যায়। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি তোদের একটা সুন্দর জীবন দিতে পারিনি। না মা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করছো। আমাদের ওই মাতাল বাবার জন্যই আমাদের এত কষ্ট। এমন বাবা থাকার চেয়ে তো মরে যাওয়া ভালো। না না, হাজার হোক উনি তোদের বাবা হয়, তোদের বাবার সম্পর্কে এমন কথা বলিস না। নে, আমি তোদের জন্য আম দিয়ে ডাল রান্না করেছি, এটা দিয়ে ভাত মেখে খেয়ে যা। মা, রোজ রোজ এই আমের ডাল খেতে ভালো লাগে না। তুমি অন্য কোনো সবজি রান্না করতে পারো না? বাজারে জিনিসপত্রের যে দাম, অন্য কোনো সবজি ক্রয় করতে গেলে কত টাকা লাগবে তার হিসেব আছে।
আমাদের গাছে আম ধরে, তাই তো কাঁচা পাকা আম দিয়ে যা পারি তোদের বানিয়ে খাওয়াই। কিন্তু মা, তুমি কি এটা খেয়াল করেছো, এখন তো আমের সিজন না, আমটা আরো পরে হবে, কিন্তু আমাদের গাছ ভর্তি 12 মাসই আম থাকে, এমনটা কেন হয়? সেটা তো আমি বলতে পারবো না। অনেক বছর আগে এক ঋষি বাবা আমাকে এই গাছটা দিয়েছিলেন। আমি ওই ঋষি বাবাকে পানি খাইয়েছিলাম, উনি বিনিময়ে আমাকে এই আমের চারাটা দিয়েছিলেন। এরপর থেকে আমি এই আম গাছটার একটু একটু করে যত্ন নিয়েছি। তারপর দেখলাম এই আম গাছে 12 মাসই আম ধরে। এই আম গাছটার জন্য আমাদের খাওয়ার চাহিদাটা একটু হলেও পূরণ হয়। আম বিক্রি করেও 2 টাকা আসে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। তারপর ওদের মা আবারও সেলাই মেশিনে কাজ করতে থাকে। তিনি বেশ বড় একটা অর্ডার পেয়েছিলেন, দামি কিছু কাপড়ের জামা সেলাই করছিলেন। কিন্তু তখনই তার মাতাল স্বামী চলে আসে। এই সুষমা, আমাকে এখনই 2000 টাকা দে, আমার মদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দে বলছি। না না, এবার আমি তোমাকে কোনো টাকা দেব না। এই টাকা আমি আমার মেয়েদের স্কুল ড্রেস কেনার জন্য জমাচ্ছি। ওদের স্কুল ড্রেস ছিঁড়ে পুরনো হয়ে গেছে। এবার আমি তোমাকে কোনো টাকা দেব না। বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার জন্য আমার মেয়েদের এত কষ্ট পেতে হয়। কি মুখে মুখে এত তর্ক? দাঁড়া, তোর এই কাপড় চোপড়ি আমি নষ্ট করে দেব। এই বলে ওদের মাতাল বাবা তার হাতে থাকা মদের বোতল থেকে মদ ঢেলে দেয় ওই দামি জামা কাপড়গুলোর উপরে। কাপড় চোপড়গুলো একদম নষ্ট হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। কাপড় চোপড়গুলো এত দামি ছিল যেটার ক্ষতিপূরণ দেয়া ওদের মায়ের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এমন অবস্থায় তিনি একদম ভেঙে পড়েন আর সেই আম গাছটার নিচে গিয়ে কান্না করতে থাকেন। আমি অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি, ভেবেছি আমার 3 মেয়েকে যেভাবেই হোক মানুষ করব, কিন্তু আমার মনে হয় না আমি ওদের মানুষ করতে পারবো। আমি যে হেরে যাচ্ছি, এমন হলে আমি কিভাবে ওদের মানুষ করব? আমার জীবনটা যে এভাবে শেষ হয়ে গেল। আমার ওই মাতাল স্বামী আজকে এই কাপড়গুলো নষ্ট করে দিয়েছে। ওই কাপড়ের ক্ষতিপূরণ দিতে গেলে এই বাড়ি ভিটে জমিটুকুও যে চলে যাবে। এর চেয়ে আমি বরং মরে যাই, সেটাই ভালো হবে। তখনই সেই গাছ থেকে আওয়াজ আসতে শুরু করে। সুষমা, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি দেখেছি তুমি হাজার কষ্টেও লড়াই করে গেছো, 3 রাত পরিশ্রম করে গেছো তোমার সন্তানদের জন্য, আর তোমার অত্যাচারী স্বামীর সব অত্যাচারও সহ্য করেছো। আসলে আমি একটা জাদুর আমের গাছ, তাই তো আমার কাছে 12 মাস আম ধরতো। কে কে কথা বলছো? আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? কে কথা বলছো? এই তো আমি জাদুর আমের গাছ, আমি কথা বলছি। এই নাও, এখানে জাদুর 3টা আমের লেহেঙ্গা আছে। এই আমের লেহেঙ্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে, সব সমস্যা দূর করবে। তারপর সুষমা সেখান থেকে জাদুর 3 আমের লেহেঙ্গা নিয়ে আসে আর তার 3 মেয়েকে পরিয়ে দেয়। তারপর বলে, জাদুর আমের লেহেঙ্গা, আমার এই জামাগুলো যেগুলো আমার স্বামী নষ্ট করে দিয়ে গেছে, এগুলো ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে সেই কাপড়গুলো একদম আগের মতো নতুন হয়ে যায়, একটুও দাগ থাকে না। তারপর সুষমা সেই জামাগুলোকে তৈরি করে সেই জামার মালিকের কাছে দিয়ে আসে আর বেশ টাকা আয় করে। তারপর সেই জাদুর 3 আমের লেহেঙ্গার কাছ থেকে বেশ কিছু কাপড় চেয়ে নেয় আর সেগুলো দিয়ে রং বেরঙের ডিজাইনার লেহেঙ্গা, 3 পিস শাড়ি বানিয়ে সেগুলো বিক্রি করতে থাকে। এভাবে ধীরে ধীরে সুষমা একটা বড় দোকানের মালিক হয়ে যায় আর তার 3 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও।